আসসালামু আলাইকুম। মেসার্স তালুকদার অ্যান্ড সন্স পর্ব ২। লেখিকা ইশরাতারা ইতি। জরুরি বিভাগের কিছু কর্মচারী ব্যতিব্যস্ত হয়ে অসীমকে ধরে বসালেন উঁচু বেডটাতে। শাওকি তখন চারপাশে চোখ বুলিয়ে বলে, ডাক্তার কই, নয়ন ভাই কই? মেডিসিন ওয়ার্ডে একটা ঝামেলা হয়েছে সম্ভবত, সেখানে দুজন নার্স, না ঠিক নার্স নয়, তারা স্টুডেন্ট আসছে, দেখবে, ধৈর্য ধরুন ভাই। শাওকি খানিকটা বিরক্ত হলেও গুটিয়ে নিল সেটা। উল্টো কক্ষের দরজা থেকে বাইরে মাথা বের করে তালুকদার মিলসের ম্যানেজার জিল্লুরকে বলল, চাচা বাইরে থেকে ট্রিটমেন্ট করিয়ে নিই, তবে ডাক্তাররা সব উধাও, বলছে নার্সিং স্টুডেন্টরা দেখবে। এখানে আনাটাই ভুল হয়েছে আব্বুকে। ব্যথা সইয়ে নিয়ে এখন চুপচাপ অসীম ধীর স্থির বললেন, অসুবিধা নেই, তারাও তো প্রশিক্ষিত। এমন সময়ে একজন বয় এসে শাওকিকে বলল, এই ওষুধটা বাইরে থেকে আনুন, সিস্টার এসে লাগিয়ে দেবে আসলে। শাওকি কিঞ্চিত অবাক গলায় বলল, এই সামান্য ওষুধ আপনারা রিজার্ভ রাখেন না? ভাই, আমরা কি করে রাখবো? সরকার দিলে আপনাদের মতো বাঘা বাঘা লোকেরাই লোক ধরে খেয়ে দেয়, আঙুলটা এসে পড়ে আমাদের মতো সাধারণ কর্মচারীর উপর। ডাক্তারদের কিছু বলেন না কেন? শাওকি শ্বাস ফেলে কাগজটা নিল। ম্যানেজার জিল্লুরকে অসীমের পাশে বসিয়ে চলে গেল বাইরে। মূর্ছনা ইমার্জেন্সিতে ছুটতে ছুটতে এলো। গায়ের অ্যাপ্রনটা হাঁটতে হাঁটতেই আটকেছে। এত পায়ে ত্রস্ত পায়ে এসে অসীমের সামনে যখন দাঁড়াবে, ঠিক তখনই দুজন অভিভাবক এলেন নিজেদের 7 বছর বয়সী পুত্র সন্তানকে নিয়ে। বাচ্চাটা সুন্নতে খাতনা হয়েছে খুব সম্ভবত। ব্যান্ডেজ থেকে রক্ত ঝরছে গল গল করে। মূর্ছনা চিৎকার শুনে বাইরের ঘরে যেতেই শুনল বাকিটা। বাচ্চাটাকে আগলে নিয়ে বলল, এসব কিভাবে হলো? ওর না সেদিন খাতনা হলো? বাচ্চাটার মা নাক টেনে জবাব দেয়, কপাল আমার, আজ সকালে গিন্নি মুরগিটা এসে সরাসরি ঠোকর বসালো, সেই থেকে কি রক্ত, কি ব্যথা। ইস কি ভয়াবহ, ইস কি ভয়াবহ। মূর্ছনা ব্যস্ত হয়ে পড়ল বাচ্চাটাকে নিয়ে। ওপাশের ঘরে বসে থাকা অসীম এইবার চূড়ান্ত বিরক্ত। একপাশে কি ঘটেছে, এপাশে কি ঘটেছে, কি হয়েছে তা কিছু জানতে না চেয়েই এবার চিল্লিয়ে উঠল, বলছি এটা হসপিটাল নাকি? এই যদি হয় তোমাদের সার্ভিস না, ডিসি মহোদয়ের সাথে কথা বলতেই হবে আমার। একজন মুরব্বিকে বসিয়ে রেখে গাছাড়া ভাব দেখাচ্ছ। গরিব ফকিরদের সাথে তোমাদের আচরণ কেমন তা এখন বেশ টের পাচ্ছি। এই ডক্টর কোথায়? মূর্ছনা চোখ বড় বড় করে উঠে দাঁড়ায়। সকালের মেজাজটা পুনরায় ফিরে পায়। দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করে রাখতে চেয়েও পারে না। অগত্যা মেজাজ চূড়ায় তুলে হনহনিয়ে চলে যায় অসীমের সামনে। খুব ঠান্ডা, তবে কিঞ্চিত কড়া গলায় বলে, গরিব ফকিরদেরকে আমরা খুব ভালো মতো ট্রিট করি আঙ্কেল, শুধু আপনাদের মতো ভিআইপি লোকগুলো বড্ড অধৈর্য। আমরা সেবিকা, আমাদের জানটা সব আহতদের সমানভাবে দিতে হয়, তবে সবার আগে শিশু এবং প্রসূতি মা আমাদের প্রায়োরিটি লিস্টে। অসীম চমকে উঠলেন। পরপর সতর্ক ভঙ্গিতে কান পাতলেন বাইরে। একটা বাচ্চা কাঁদছে।
শুনে বুঝলেন তার ভুল হয়েছে বুঝতে। তবে সে বেশ অবাক এই মেয়েটির কথা বলার ভঙ্গি দেখে। অসীমের সাথে এভাবে তেজ নিয়ে সচরাচর কেউ কথা বলে না। অসীম ছোটদের কাছ থেকে এমন আচরণ পেতে অভ্যস্ত নয়। সহসা মুখটা কালো হয় অসীমের। বুড়ো মানুষ ভুল করলে একটু সম্মানের সহিত শুধরে দেওয়া যায় না? অসীম তার সম্মুখে অবিচল শক্তভাবে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ বর্ণের মেয়েটির থেকে দৃষ্টি সরিয়ে চুপ করে রইল। বয় এসে বলল, মূর্ছনা আপু, ওনার ছেলেকে পাঠিয়েছি ওষুধটা আনতে আসছে। ওষুধটা তো আমাদের রিজার্ভে আছে, আনতে কেন পাঠালেন? বলেই মূর্ছনা ঝুঁকে বসলো অসীমের পায়ের কাছে। বড্ড কোমল হাতে ড্রেসিং করে দিয়ে চলে যায় পাশের কক্ষে। আসার পূর্বে হেড ম্যামের কাছে হাজিরা দিতে সে ভুলে গিয়েছে। সাউকি সদর হাসপাতালের সামনের 4টা ডিসপেন্সারিতে ওষুধটা না পেয়ে একটু এগিয়েছিল সামনে, সে কারণে তার 5 মিনিটের দেরি। এসে বাবার পায়ে ব্যান্ডেজ দেখে জিল্লুরকে বলল, ওষুধ ছিল নাকি? বাবাকে ধরে ধরে রিকশা ডেকে তুলে নিল রিকশাতে। অসীমের কালো মুখটা দেখে এক ফাঁকে জিল্লুরকে বলল, কিছু কি হয়েছে আমার অনুপস্থিতিতে? এক নার্স এসে ধমক দিয়েছে স্যারকে। তাজ্জব বনে গেল সাউকি। গা জ্বলে উঠল। চাপা আক্রোশ নিয়ে বলল, ধমকেছে মানে? কোন নার্স? চলেন তো একটু দেখিয়ে দিন। বাবার প্রসঙ্গ এলে তালুকদারের এই ছোট ছেলেটিও মারাত্মক মেজাজি হয়ে ওঠে। জিল্লুর ওকে শান্ত করতে বললেন, আস্তে ধীরে, সাদের মতো খম খম করছো কেন? নার্সদের এমন মেজাজ থাকে, নার্সরা এমন করে টুকটাক বলে। তাছাড়া স্যারের ভুল ছিল এখানে। চলো, চেঁচাচেঁচি করো না, স্যার শুনলে উল্টো কথা শোনাবে তোমাকেই। সাউকি শ্বাস ফেলে রিকশায় বাবার পাশে গিয়ে বসলো। থমথমে গলায় বলল, এখন কোথায় যাব আব্বু? মিলে। রিকশা যখন মেইন গেট থেকে ঘুরে গেল, ঠিক 3-4 সেকেন্ড পরে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো মূর্ছনা সেথায়। আশেপাশে তাকিয়ে খুঁজছিল অসীমকে। হেড ম্যাডামের কামরা থেকে বেরিয়েছে তখন থেকে সুপ্ত খারাপ লাগা ঘিরে ফেলেছিল তাকে। একজন মুরব্বির পেশেন্টের সাথে কথা বলার ধরনটা তার রূঢ় ছিল, এটা সত্যি। চেয়েছিল মাফ চেয়ে নিতে, তা আর হলো না। শ্বাস ফেলে মূর্ছনা দাঁড়িয়ে রইল। মা ঠিকই বলে, মূর্ছনা নার্সিং পড়তে এসে অস্বাভাবিক হয়ে যাচ্ছে দিনকে দিন। হাতের লাল রঙের লিপস্টিকটা সিঁথিতে ঘষতে ঘষতে ভেঙেই ফেললো মেয়েটা, যেন সিঁদুর পেয়েছে এমনভাবে হাত দিয়ে চওড়া করে দিয়ে আয়না দেখলো নিজের লাজুক মুখটা। পরপর তাকালো সুব্রতর চোখে, যে কিনা গোল চোখে চেয়ে মন্দিরাকেই দেখছিল। সিঁথি ভর্তি লাল রং দেখে ঢোক গিলে বলল, করছিস কি ফাজিল? কপাল কুঁচকে নিল মন্দিরা ফাজলামি সুরেই বলল, আমার সাথে তোর বিয়ে হবে না এটা শিওর থাক। আর আমার অন্য কোনো লোকের সাথে বিয়ে হলে এ জীবনে আমি পরস্ত্রী হয়ে তোর সামনে আসবো না। তাই আমাকে বউ সাজে এখনই দেখে রাখ। সুব্রত পকেট হাতড়ে টিস্যু পেপার বের করে ব্যতিব্যস্ত হয়ে মুছতে লাগলো মন্দিরার সিঁথি। ধমকে বলল, এসব কাকিমার চোখে পড়লে আজ আমার মার খাবি তুই ছাগল। এসব কাকিমার চোখে পড়লে আজ আবার মার খাবি তুই ছাগল। আরে রাখ না, একটু মার না হয় খেলাম। সুন্দর লাগছে না আমাকে?
সুব্রত ব্যাকুল হাতে ওর সিঁথি মুছে দিতে দিতে কোমল স্বরে বলল, খুব সুন্দর লাগছে, তবে এটা মোস ভাই, বিয়ের পর তোকে আমি মাসে 30 কেজি সিঁদুর কিনে দিব। তুই প্রতিদিন 2 বেলা 1 কেজি সিঁথিতে লাগাবি। স্নানের আগে আধা কেজি, স্নানের পরে আধা কেজি। স্টাফ কোয়ার্টার দিঘির পাড়ের বটতলাটা বড্ড নিরিবিলি এখন। সুব্রত মন্দিরার পাশ ঘেঁষে বসে ঘেটে যাওয়া সিঁথি দেখে ওর দুচোখ ভরে। এই বদ্ধ পাগল মেয়েটিকে সে হারাতে ইচ্ছুক নয় কোনোভাবেই। সাদ সহ বাকিরা বেশ দূরে বসে দিঘিতে ডিল ছোড়ার প্রতিযোগিতা করছিল এতক্ষণ, এখন নেই। তবে আচমকা সাদের কল পেয়ে সুব্রতর ঘোর কেটে গেলেই কলটা রিসিভ করলো। ওপাশে সাদের শান্ত স্বর, উঠে যা, বিজন কর্মকার আসছে। মন্দিরাকে মাথায় ওড়না টেনে নাক বরাবর হাঁটতে বলল। বাইক নিয়ে আমি ডিসির বাসার সামনে দাঁড়িয়ে। বিজনের নামটা শুনেই অন্তর আত্মা কাঁপল সুব্রতর। মন্দিরার 3 ভাইকে সে ভয় পায়, ততটা জমের নেই ভয়। লাফিয়ে উঠে দাঁড়াতেই মন্দিরা বলল, এই কি হয়েছে? তুই ঘরে যা, ওড়না টান, হেঁটে যা সোজা, রিকশা নিয়ে বাড়ি যা। কিন্তু কেন? বলেই হালকা করে মাথাটা ঘুরিয়ে নিতেই নিজের বড় ভাইকে কোয়ার্টার এরিয়া থেকে আসতে দেখেই মন্দিরা ঠাকুর বলে মুখটা ঢেকে নিল ওড়নায়। পরপর ভ্যানিটি ব্যাগ তুলে ছুটল বিপরীত দিকে। সুব্রত আর দেরি করল না, সেও ঘুরে পা বাড়ায় কালী মন্দির বাড়ি রোডে উঠবে বলে। বিজন কর্মকার দাঁড়িয়ে পড়ল আচমকা। বরগুনার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে বড্ড সফল তার পরিবার। সুব্রতর বাবাও একজন স্বর্ণকার। সেই আদিকাল থেকেই 2 স্বর্ণকার পরিবারের মাঝে কোন্দল। কেউ কারো ছায়া মাড়াতে ইচ্ছুক নয়। একবার মন্দিরা সুব্রতর সাথে হেসে হেসে কথা বলেছে শুনে বোনকে মেরেছিল বেশ। এখানে এসেছিল একটা কাজে। দূর থেকে সুব্রতকে দেখে কিছুটা এগোতেই নিজের বোনের মতো কাউকে দেখে খুব কৌতূহলে পা থেমেছিল তার। মন্দিরাকে আর ধরতে পারলেন না, তবে কৌতূহল যে দমিয়ে রাখা দায়। সুব্রতকে ওভাবে পালাতে দেখে পিছু নিল ওর। সুব্রত টের পেয়ে শ্বাস ফেলল, এ তো মহা মুশকিল হলো। বিরক্ত হয়ে পালাতে চেয়ে ঢুকে পড়ল কালীবাড়ি মন্দিরে। আজ সেখানে মোটামুটি ভিড়। মহিলাদের ডিঙিয়ে ভেতরে যেতে পারছিল না। গেটের সামনে দাঁড়িয়েই প্রণাম জুড়ে গেয়ে উঠল, দুর্গে দুর্গে দুর্গেতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। আচমকা টের পেল কেউ হঠাৎ কাঁধ চেপে ধরল ওর। আতকে উঠে চেঁচাতেই সাদ মুখ চেপে ধরে বলল, বিজন বেটা সার্কিট হাউসের রাস্তা ধরেছে, চাপ নিস না। আর তুই কালী মন্দিরে এসে দুর্গা দুর্গা করছিস কেন? আর তুই কালী মন্দিরে এসে দুর্গা দুর্গা করছিস কেন? ঢোক গিলে নিয়ে সুব্রত জবাব দেয় নার্ভাসনেসে। সাদ দেখে বন্ধুকে, ঘুরে সামনে অগ্রসর হতে হতে বলে, মন্দিরাকে রিকশায় তুলে দিয়ে এলাম। আর এত নার্ভাস হলে প্রেম করতে গেছিলি কেন? কি করব বল, সবার যে তোর মতো বাস্তব জ্ঞান থাকে না। একটু ঘুরল সাদ, কপাল কুঁচকে বলল, এই তুই হাত চাইবি মন্দিরার? বলেই দাঁড় করিয়ে রাখা বাইকে উঠে বসে। সুব্রত ওর পেছনে বসতে বসতে বলে, আমার হয়ে তোরা চেয়ে দিবি?
ছোটবেলা থেকে তোদের পেলে পুষে বড় করেছি না আমি। সাদ হেসে বাইক স্টার্ট করে। সুব্রত এখন ফুরফুরে মেজাজে বন্ধুকে চেপে ধরে থাকে। ও ভুল নয়, পেলে পুষে বড় না করলেও আত্মা দিয়ে সুব্রত পেলেছে বন্ধুত্ব। দুজন ভিন্ন ধর্মের হলেও বন্ধুত্ব থেকেছে অম্লান। ছোটবেলার একটা সামান্য ঘটনা। সুব্রতদের বাড়িতে সত্যনারায়ণ পূজা হচ্ছিল সেদিন। সাদ গিয়েছিল খেলতে। সুব্রত ঠাকুমা চিৎকার করে সুব্রতকে ধমকেছে, আজ বাড়িতে পুজো আর তুই উঠানে গরুখোর ঢোকালি একটা। রেগে মেগে সুব্রত ঠাকুমার হাতে খামচি দিয়ে সাদকে জড়িয়ে ধরে বলেছে, তোমাদের পুজো তো ওই ঠাকুর ঘরে, এই উঠান আমার আর সাদের। ওদের বাড়িতেও উঠানটা আমার আর সাদের। আমি তো ওদের নামাজ ঘরে ঢুকি না। সেই বন্ধুত্ব দু বাড়ির উঠান থেকে স্কুল পেরিয়ে কলেজ পেরিয়ে বাইকে বাইকে ঘুরছে শহরময়। গার্লস স্কুল যাবি এখন? সুব্রত জানতে চায়। সাদ নিশ্চুপ। অবশ্য ধরেছে গার্লস স্কুলের পথটাই, তবে বেশি দূর আর যেতে পারল না। মাঝপথে থামতে হলো। রাস্তা আটকে দাঁড়িয়ে থাকা ৮-১০টা বাইক দেখে যেন ওরা ইচ্ছে করেই এমনটা করেছে। সাদ ভীষণ শান্ত। দলপতিকে বলল, কিছু কি চাই আমার থেকে? দলপতি তাচ্ছিল্যের হাসি হেসে রাস্তা ছেড়ে দিতে দিতে বলে উঠল, পুরা শহরে টই টই কইরা ঘুইরা বেড়ানো ছাড়া আর কিছুই থাকলো না রে সাদ। ভাই বলছে তোর অবস্থা ঝিমানো মুরগি হয়েছে, ওটা দেখতেই দাঁড়িয়েছিলাম। সাদ কিছু পল চুপ থেকে সহজ গলায় বলল, আর তোর ভাইকে দেখলে আমার কি মনে হয় জানিস? কি? ওই প্রবাদটা মনে পড়ে, ধন নাই বন্দুক কাঁধে, চল নাই সোজা শের রাধে। সামনে থেকে সর। এই দুপুরবেলা থানার ঝামেলায় যেতে চাচ্ছি না মারামারি করে, আমার কাজ আছে। দলপতির হিংস্র মুখটা আরো কালো হলো। দাঁতে দাঁত চেপে রাস্তা ছাড়তেই সাদ বাইকের স্পিড বাড়িয়ে সরে গেল। পেছনে ফেলে গেল আক্রোশে টইটম্বুর কিছু দৃষ্টি। খানিক বাদেই সাদের ফোনে কল এলো সাউকির। অসীমের পায়ে ব্যথা পাওয়ার খবরটি পেল সবেমাত্র। তালুকদার মিলসের গেটের বাইরে বাইকটা দাঁড় করিয়ে ত্রস্ত পায়ে সাদ ঢুকলো ভেতরে। তবে ওর লম্বা একদম গুটিয়ে এলো মিনিট খানেক পরেই। অসীম তালুকদার বসে আছেন একটি চেয়ারে। ভিডিও কলে কথা বলছিলেন বড় ছেলের সাথে। তার পাশে দাঁড়িয়ে আছে সাউকি। সাদ বাবার সম্মুখে গিয়ে অবিচল দাঁড়িয়ে রয়। ততক্ষণে অসীম হাতের ফোনটা থেকে দৃষ্টি সরিয়ে মেজ ছেলের মুখ দেখে। পরপর ভ্রুযুগল গুটিয়ে সাদের শার্টের গলার কাছের বোতামটা দেখে। এত ভদ্রবেশ, এ নিশ্চয় তার সামনে আসবে বলে ভোল পাল্টে এসেছে। মনে মনে ধরেই নেন অসীম। ব্যথা কি বেশি আব্বু? সাদের কণ্ঠে অবিচলিত ভাবটা বজায় থাকে। অসীম চোখ নামিয়ে গলা খাকারি দিয়ে বলে, না এখন একটু কম, পেইন কিলার দিয়েছে। সাদ আশেপাশে তাকায়। মিলের সকল কর্মচারী চারিপাশ হতে উকি মেরে দেখছে ওকে, যেন এলিয়েন সাদ। বিষয়টা চূড়ান্ত বিরক্তি এনে দেয় সাদের মনে। ম্যানেজার জিল্লুর দিকে তাকিয়ে গম গম করে বলে, সাইনবোর্ডটা 4 মাস আগে না নামাতে বলে গিয়েছি। ম্যানেজার জিল্লুর আমতা আমতা করতে থাকলে সাদ এক কাজ করে বসল। পড়ে থাকা মরচে ধরা সাইনবোর্ডটা তুলে পুনরায় আছাড় মেরে বিধ্বস্ত করে শান্ত গলায় বলল,
তুহিন মাল্টিমিডিয়া থেকে লোক আসবে। তুহিন মাল্টিমিডিয়া থেকে লোক আসবে, ডিজিটাল বোর্ড থাকবে এখানে। অসীম তালুকদার ছেলের কাণ্ড দেখলেন চুপচাপ। কি শান্ত, কি সভ্য, অথচ আস্ত এক প্রলয়। বলে উঠলেন, এটা ভাঙার কি হলো? এভাবে রাখারও তো কিছু নেই। সাইনবোর্ডটা যদি মানুষ হতো তবে সে সাহস-ই করতো না সাদের বাপের ওপর পড়ার। তুমি জানো, তোমার এই স্বভাবগুলো যতদিন না বদলাবে ততদিন কিছু ভালো হবে না। সবকিছুতে এই অতিরঞ্জিত স্বভাবটা। সাদ জবাব দিল না বাবাকে। নির্লিপ্ত ভঙ্গিতে সাউকির দিকে তাকিয়ে বলে, দুপুরে খেতে যাব না? মা অথবা ভাবিকে বলে দিস, তাদের ফোনে পাচ্ছি না। বলেই সাইনবোর্ডকে আবার একটা লাথি মেরে রাস্তা থেকে সরিয়ে বাইরে নামলো। অসীম তালুকদার চুপচাপ দেখতে লাগলেন ছেলেকে। ফোনটা লাগাতার বেজে চলেছে। রান্নাঘরে ভীষণ ব্যস্ত নাফিয়া। ভেজা দু হাত শাড়ির আঁচলে মুছে ফোনটা নিয়েই মিষ্টি করে হাসল। চঞ্চল দৃষ্টি জোড়া ঘরময় বুলিয়ে বেশ আয়েশ করে বাড়ির বসার ঘরের ডিভানে বসেই স্বামীর ভিডিও কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার আগে একবার আয়নায় নিজের মুখটা দেখেও নিল। পরিপাটি মানুষটার সামনে সে অগোছালো হয়ে দেখা দেবে না। সুন্দর সুদর্শন দেখতে মানুষটা ভর দুপুরে হাসলো ঝকঝকে হাসি। নাফিয়া সালাম দিয়েই বলা শুরু করে দিল, সকালে কবার তোমাকে কল করেছি, ধরলে না কেন? ক্লাসে থাকলে একটা মেসেজ করে তো দিতে পারো, তাই না? ওপাশে শাহেদ পুনরায় ঠোঁটে পাতলা হাসি ঝুলিয়ে বলে উঠল, তারপর বলো, এত ক্লান্তি যে চেহারায়? বুয়া থাকতেও রান্নাটা তোমার কেন করতে হবে? আব্বা সবার হাতে রান্না খেতে পারেন না যে? আর আমি কি পটের বিবি নাকি পায়ের ওপর পা তুলে খাবো? আচ্ছা শোনো, খুব কালো দেখাচ্ছে নাকি? না, শুধু অসুস্থ লাগছে। নাফিয়া আবার ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে আশেপাশে তাকিয়ে ফিসফিসিয়ে শাহেদকে বলল, আব্বাকে কিন্তু আমি বলে রেখেছি 15 তারিখ বরিশাল যাব। বলতে বলতে নাফিয়ার গাল দুটো লাল হয়। বিয়ের এতগুলো বছর পরেও এমনটা প্রতিবার হয় নাফিয়ার। যখন মানুষটার সান্নিধ্যে যায়, অনুভূতিগুলো ঠিক নতুনের মতো থাকে। শাহেদ বরিশাল সরকারি কলেজে ইংরেজি প্রভাষক। বছরের 4টি মাস নাফিয়া গিয়ে ওর কাছে থাকে, বাকিটা সময় শ্বশুর শাশুড়ির কাছে। বিষয়টা নাফিয়ার ইচ্ছেতেই হয়। বাপ মা মরা এতিম মেয়েটিকে গ্রাম থেকে অসীম পছন্দ করে নিয়ে এসেছিলেন নিজের বড় ছেলের জন্য। স্নেহে আহ্লাদে বাড়ির এই বড় বউটিকে মাথায় তুলে রাখে অসীম আর শাহনাজ। নাফিয়াও ঠিক তেমনি শ্বশুর শাশুড়ির জন্য মরে যায়। অপরদিকে শাহেদের সাথে স্বল্প সময়ের সংসার নিয়ে নাফিয়ার আক্ষেপ নেই। বছরে 4টা মাস কাছে পেলেও ওর কখনো মনে হয় না শাহেদ ওর খুব দূরে। এভাবেই প্রেমে উদ্ভাসিত ওর সকাল সন্ধ্যা ফোনালাপের মাধ্যমে। শাহেদ ঠোঁট জোড়া গোল করে ভিডিও কলেই চুমোর ইঙ্গিত করে বলে উঠল, আই এম ওয়েটিং ফর ইউ। নাফিয়া আবার বেশ লজ্জার ভঙ্গি করে মিনমিনে স্বরে বলল, বলছিলাম আমি এখানে কোনো ডাক্তারের সাথে আলাপ করে আসব? কেন, কোন ব্যাপারে? জানতে চেয়ে শাহেদ চুপ হয়ে গেল। তৎক্ষণাৎ নাফিয়ার নত মুখটা দেখতে লাগলো এক দৃষ্টে।
মনে পড়ে গেল নাফিয়া দুদিন আগে বাচ্চার কথা তুলেছিল তার কাছে। 6 বছর পেরিয়েছে, আর কেন দেরি? তবে শাহেদ বলল, আমরা আরেকটু সময় নিই নাফিয়া। নাফিয়ার চোখ দুটো বরাবরের ন্যায় উদাস হলো শাহেদের প্রত্যুত্তর শুনে। সময় শাহেদের 32, তার 27। এখনো কিসের সময় প্রয়োজন নাফিয়া বুঝে ওঠে না। মাঝে মাঝে ইচ্ছে করে বিষয়টি নিয়ে তর্কে যেতে, কিন্তু শাহেদকে অসম্মান করা হবে ভেবে আর এগোতে পারে না নাফিয়া। বরাবরের ন্যায় অস্ফুটে জবাব দেয়, জি আচ্ছা। আচ্ছা সোনা, আমার একটা ক্লাস আছে এখন, এইবার রাখি। বাবার সাথে কথা হয়েছে, পায়ের ব্যথা কমেছে, বাড়িতে ফিরছে, খেয়াল রেখো। চুপচাপ হাসার চেষ্টা করে মাথা নেড়ে নাফিয়া কল কেটে দেয়। মিনিটখানেক উদাসী ভঙ্গিতে বসে থাকে। পাশের ঘর থেকে সিমিনের হি হি করে হাসির শব্দ শোনা যায়। শাহনাজের সাথে কিছু মেয়ের ছবি দেখতে বসেছে। সাদের জন্য পাত্রী খুঁজছে শাহনাজ। বাড়িতে অসীম চলে আসে তখন। সাউকি এনেছে তাকে। বাড়িতে ফেরার পরে বউ আর পুত্রবধূর কাছে এক দফা কৈফিয়ত দিয়ে সোফাতে গা এলিয়ে দিতেই ছোট ছেলের দিকে দৃষ্টি চলে যায় অসীমের। টানা 2 ঘন্টা পরে কণ্ঠে সেই সাবেকি গাম্ভীর্য টেনে বলে ওঠে, দাঁড়িয়ে আছো কেন? দোকানে যাবে না? পানি খেয়ে আব্বু। ঢোক গিলে জবাবখানা দিয়েই সাউকি পা বাড়ায় ডাইনিং রুমে। পিছু পিছু সিমেন ঢুকে বলে, এই জানিস ছোট ভাইয়া, মেজো ভাইয়ার জন্য মামি একটা মেয়ে দেখেছে। কাকরিয়া বাড়ি, চেয়ারম্যানের মেয়ে। এক চুমুকে গ্লাসের সবটুকু পানি খেয়ে সাউকি বলে, ভালো কথা। তোর লেখালেখি কতদূর এগুলো? বাকিটা লিখেছিস? না, এগুতে পারছি না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, গল্পে দেখাবি সাউকি নামের নায়কটা কসমেটিক্সের দোকানদার। নায়ক কসমেটিকের দোকানদার? রে, আমার মতো। লিখবি নায়ক বাপকে খুশি করতে পড়াশোনার পাশাপাশি তাদের কসমেটিকের দোকানে বসে বসে মেয়েদের কাছে পারফিউম, ফর্সা হবার পাকিস্তানি ক্রিম, নেইল পলিশ রিমুভার বিক্রি করে। গার্লস স্কুল আর মহিলা কলেজের মেয়েরা যখন দোকানের সামনে দিয়ে যায় তখন হকারের মতো চিল্লিয়ে ওঠে, এই আপু আসেন, এই আপু কি লাগবে? বোকা বোকা মুখ করে দাঁড়িয়ে আছে সিমিন। তুমিও এমন করো? টেবিলের ওপর থেকে খাবলা মেরে কাজু বাদাম তুলে নিয়ে বেরিয়ে যেতে যেতে সাউকি বলল, আর মেয়েগুলো মুখ ঝামটা মেরে বলে, চুপ করেন তো, অসহ্যকর, বিরক্তিকর। এই হবে আমার গল্পের নায়কের সিঁড়ি? তারপর কি হবে? তুই এই পর্যন্ত আগে লেখ, বাকিটা পরে বলবো। বরগুনার বাগানবাড়ি এরিয়ায় প্রতিষ্ঠিত সৃষ্টি কোচিং সেন্টারের দরুন এই রাস্তাটা দিনের বেশিরভাগ সময় মেতে থাকে। আজ বারেও মঙ্গলবার। হাটের দিন কাঠপট্টি থেকে ফার্নিচার ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ দোকান সাজিয়ে বসিয়েছে। বিভিন্ন কাঠের ফার্নিচার নিয়ে রাস্তার একটা পাশ দখল করে লোকজন আসছে যাচ্ছে। গমগমে পরিবেশে একটা কেনে পুরুষ কণ্ঠ বড্ড কানে লাগছে সকলের। একটা মেহগনি কাঠের খাটের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছিল, আসেন আসেন ভাইয়েরা, সেই রকমের ডিজাইন, সেই রকমের বার্নিশ, মালয়েশিয়ান অয়েল দিয়ে পলিশ করা এই মেহগনি কাঠ ঘুণে ধরবে না। সকল নতুন পুরাতন বিবাহিত ভাইয়েরা নিয়ে নিন। বিবাহিত জীবনে একটি মজবুত খাটের গুরুত্ব অপরিসীম।
আমরা এই খাটটি ছাড়ছি খুবই স্বল্প দামে, এই সুযোগ লুফে নিন। এই মজবুত 6x7 ফিটের খাটটি ঘরে নিয়ে ভাবিকে খুশি করে দিন, নিশ্চিন্তে ঘুমান। চমৎকার ফিনিশিং এর এই খাটে ক্যার আওয়াজ হবে না। ফুটবল টিম ছেড়ে দিলেও তাই নিয়ে যান আর ভাবিকে নিয়ে নিশ্চিন্তে ঘুম দিন। সাদ চুপচাপ সিগারেটটাতে শেষ টান দিয়ে শলা কাটা পায়ে পিষে উঠে গিয়ে দাঁড়ায় লোকটার সামনে। লোকটা কিঞ্চিত ভুরু গুটিয়ে নিয়ে বলল, ভাই খাট দেখবেন? এই যে দেখেন। সাদ কোনো দিকে না তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তুই কি আগে মাছ বাজার ব্রিজে দাঁত খুজলির মলমের হকারি করতি রে? বিভ্রান্ত লোকটা আমতা আমতা করে বলল, একটা ব্রিজের দোকানে কর্মচারী ছিলাম। কেন? একটা বীজের দোকানের কর্মচারী ছিলাম কেন? সাদ শ্বাস ফেলে বলল, আগামী 3 ঘন্টা যতক্ষণ ওই কোচিং সেন্টারের ছাত্রীরা আসা যাওয়া করবে তুই মুখে সিটকিনি আটকে থাকবি। একটাও শব্দ করেছিস কি থাবড়া মেরে গলা বসিয়ে দেব। তখন কলিকাতা হারবালের ও হকারিগিরি করার চাকুরি পাবি না, ফাজিল। আশেপাশে সবাই চুপ। সাদ তালুকদারের মুখটা বড্ড পরিচিত এ শহরে। তার সম্মুখে নির্লিপ্ততা তাদের সবথেকে নিরাপদ আচরণ। খাটের বিজ্ঞাপন দিতে থাকা সেলসম্যান ভয়ার্ত দৃষ্টিতে সাদকে কিছু পল দেখে চোখ নামিয়ে নিয়ে চুপ থাকে। ঠিক তখনই সাদ ঘাড় বাঁকায় অতি পরিচিত সুমিষ্ট স্বরটা কানে যেতেই, যে স্বরটা সে খুব কম সময়ই শুনে থাকে, মস্তিষ্ক চনমনে হয়ে ওঠে। উত্তপ্ত হওয়া মেজাজ গুটিয়ে ডান দিকে ফেরায় চোখজোড়া দৃষ্টিতে ওর তৃষ্ণা। এই আমার নোট আমি কষ্ট করে লিখেছি। নিশা মেজাজ দেখাচ্ছে রিক্তকে। একটা নোটবুক নিয়ে দুজনে টানাটানি করতে করতে অগ্রসর হচ্ছে কোচিংয়ের দিকে। তবে আচমকাই 2 ষোড়শীর কদম থামল সাদকে সামনে পেয়ে। কিছু পল বিভ্রান্ত নিশা না চাইতেও চেয়ে থাকলো সাদের চোখে। পরপর সেই চোখ নামিয়ে নোটবুক ছেড়ে দিল রিক্তর হাতে। চুপচাপ নিশ্চুপে নিচু স্বরে বলল, চল তাড়াতাড়ি, 3 মিনিট বাকি আর। ওরা চলে গেলে সুব্রত তাকায় সাদের দিকে, হেয়ালি করে বলে, ইটস এ ম্যাটার অফ গেট হতাশা। বাচ্চা মেয়েটার বড্ড ইচ্ছে হয় তোর সামনে দাঁড়িয়ে তোকে দেখতে। কিছু সময় তুই সাহস সুযোগ দিস না, তাই ভয়ে ওভাবে ছোটাছুটি করে। আচ্ছা চল। সাদ নড়ে না। বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কপালে তুলে রাখা সানগ্লাসটা ঠিক করে তাকে সৃষ্টি কোচিং সেন্টারের বারান্দায়। কিরে যাবি না? ওকে মৃদু ধাক্কা দেয় সুব্রত। সাদ মাথা নেড়ে না বলতেই অবাক গলায় বলল, কেন? আজ থাকবো। উৎসব নামের ছেলেটা গিটার নিয়ে আসবে লেকের সন্ধ্যায়। ওই ছেলেটার গান শোনে দাঁড়িয়ে সবার সাথে। ওকে তখন দেখব। সহজ স্বীকারোক্তি দিয়ে আবার একটা সিগারেট ধরাতেই সুব্রত বলে ওঠে, তুই ওই মেয়ের জন্য সারাদিন রাস্তায় থাকবি আজ? এটাও কি তোর জীবনের বাস্তবতা রে? সাদ জবাব না দিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিয়ে পেছনে তাকায়। খাটের সেলসম্যান লোকটা এখন প্রায় ফিসফিসিয়ে কাস্টমার ডাকছে। এই ভাই, মেহগনি কাঠের মজবুত খাট একটি, 10 বছরের গ্যারান্টি, নিয়ে যান। রিক্ত খপ করে ধরল নিশার বেনি।
নিশা চোরের মতো মুখ করে তাকায়, দ্রুত সরে আসে জানালার পাশ থেকে। রিক্ত এইবার ওর কাঁধ চেপে বলে, কাকে দেখছিলি? একটু পরে বায়োলজি ক্লাস শুরু হবে, রহমান স্যারের খোঁজে। নিশা আশেপাশে চোখ বুলিয়ে কাচুমাচু ভঙ্গিতে মিথ্যা বলে, কাউকে না। রিক্ত একটু খানি ঘেঁষে দাঁড়ায় নিশার কাছে, পরে নিজেই উঁকি মারে জানালায়। দেখতে পায় সাদ ও তার বন্ধুরা তখনও বাগানবাড়ির কোণে দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। রিক্ত তৎক্ষণাৎ নিশাকে কনুই দিয়ে গুঁতো মেরে গেয়ে উঠল। রংচটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, নীল শার্ট গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা। রাখো না কেন ঢেকে ওই দুটি চোখ? হে নিশার 27 বছর বয়সী লম্বা পাতলা ঢ্যামনা যুবক। নিশা ওর মুখ চেপে ধরল, চাপা রাগ দেখিয়ে ফিসফিসিয়ে বলল, পেকেছিস? থাম। রিক্ত কপাল কুঁচকে নিশার হাত সরিয়ে ওর মাথায় গাঁটটা মেরে বলল, আমি বললেই পেকেছি, আর তুই এত বড় একটা লোককে লুকিয়ে লুকিয়ে সবসময় দেখিস, তুই পাকিসনি? রক্তিম দুটো গাল ঘুরিয়ে নিশা কদম দিয়ে খাতায় আঁচড় কাটে। রিক্ত ওর থুতনি ধরে মাথাটা ঘুরিয়ে বলে, কি হয়েছে? তাকে এভাবে দেখিস কেন? জানি না, মিনমিনে স্বরে জবাব দেয় নিশা। ও সত্যিই জানে না লোকটাকে সে কেন দেখে। এই উত্তরটা ও এখনো সাজিয়ে নিজের কাছে উপস্থাপন করেনি। রিক্তকে কি বলবে? রিক্ত ওর কানের কাছে মুখ নিয়ে বলল, জানিস না? আচ্ছা, তোকে যদি ওনার ফোন নাম্বার দিয়ে বলে মিসড কল দিতে, তুই দিবি? রোজ কথা বলবি? খানাকান্দা ঘুরতে যাবি ওনার বাইকে চেপে? আরো বেহায়া জিনিসগুলো করবি? নিশার শ্বাস বন্ধ হয়ে আসে ওসব শুনে। রিক্ত বলে, এই সাদ ভাইকে চিনিস? সেদিন কি হয়েছে শোন। ওনার ওই বন্ধুরা মিলে নিলয় ভাইকে ছ্যাঁকা দিয়েছে। ওই যে লিমা বিউটি পার্লার মিতা আপু, তার বিয়ে ছিল সেদিন। সে নিলয় ভাইকে ছেড়ে এক আমেরিকান সিটিজেন বিয়ে করে নিয়েছে। নিলয় ভাইয়া খুব কেঁদেছিল প্রথমে, পরে সাদ ভাইয়া কি করেছে জানিস? কি করেছে? মিতা আপুর বিয়ে ভেঙেছে নাকি? দুশ্চিন্তাগ্রস্ত গলায় জানতে চায় নিশা। আরে ধুর, তোর নীল শার্ট পরা যুবক এমন গুন্ডামি করে না। সাদ ভাইয়া তার সব বন্ধু বান্ধব নিয়ে গিয়ে বিয়ে খেয়ে এসেছে। বিয়েতে আমিও গিয়েছিলাম। সাদ ভাইয়াদের দেখে মিতা আপু আর তার পরিবারের লোকগুলো সারা দিনে ভয়ে দম ফেলতে পারেনি। খাওয়া দাওয়া শেষে সাদ ভাইয়াকে বর স্টেজের কাছে এগুতে দেখে মিতা আপু ভয়ে প্রায় কেঁদেই দেবে। তখন সাদ ভাইয়া ঠান্ডা গলায় বললে, কোনো কেটারিং ডেকেছিলিস রে মিতা? গরুর গোস্তে লবণ হয়নি বেশি। কোন কেটারিং ডেকেছিস রে মিতা? গরুর গোস্তে লবণ বেশি, পোলাও সেদ্ধ হয়নি। আচ্ছা, এই নে তোর গিফট। মিতা আপুর মুখটা যদি দেখতিস। ভেবেছিল সাদ ভাইয়া বন্ধু হয়ে প্রতিশোধ নিতে বিয়েতে কাটি করবে, ব্যাস এটুকুই শাস্তি দিয়েছে মিতা আপুকে। ঠিক হয়েছে এমন মেয়েদের এটুকু পাওয়া। নিশা হেসে ফেলল। রিক্তর কথা শুনে হাসতে হাসতে ঘুরে তাকালো আবার জানালায়। ও এইমাত্র একটা জবাব পেল। লোকটা এত অদ্ভুত বলেই হয়তো ও এভাবে দেখে। উৎসব নামের ছেলেটা রোজ বিকালে লেকে এসে গিটার নিয়ে, বড্ড শৌখিন একটি ছেলে। রোজ বিকালে এখানে গান প্র্যাকটিস করে, সবাইকে গান শোনায়। বৈকালিক ভ্রমণে আসা 8 থেকে 80 মুগ্ধ হয়ে তার গান শোনে।
লেকপাড় এরিয়ার কোচিং সেন্টারের মেয়েগুলো উৎসব ভাইয়া বলতে পাগল। নিশাও ব্যতিক্রম নয়, রোজ কোচিং শেষে এসে গান শুনে যায়। এই খবরটি সাদের নখদর্পণে। তখনও গাইতে শুরু করেনি উৎসব, কেবল গিটারটা তুলেছে হাতে। ওপাশ থেকে নিশা আর তার দলবল ছুটে এসে দাঁড়িয়ে পড়ে এক কোণে, ঠিক সাদদের মুখোমুখি। সুব্রত নিশাকে দেখে সাদকে খোঁচা মারতেই সাদ শান্ত গলায় বলল, তোর আগে দেখেছি, ইটস নর্মাল, বয়েজ স্কুলের নিব্বা নই আমি যে এখন খুশিতে নেচে উঠব। নিশা বোকা বোকা মুখ করে তাকিয়ে রয় সম্মুখে। এইমাত্র যেই না দৃষ্টি পড়েছে লম্বা লোকটার চোখে, ফের গুটিয়েছে সমস্ত উচ্ছলতা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দ্বিধাগ্রস্ত, সে চলে যাবে এখান থেকে। উৎসব গিটারের সুর তুলে গাইতে শুরু করে, বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে ফুলে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মনকে। একটা হৃদয় বারবার নয় একবারই প্রেমে পড়ে, সেই হৃদয়ের সুখ লুট হয় নিঠুর মৌন ঝড়ে। হও হুঁশিয়ার মনের দুয়ারে, নজর রেখো খুব, চোখের ফাঁকিতে ঠোঁটের হাসিতে হয়ো না উৎসুক, বালিকা পুড়ে যাবে সব সুখ। সাদ চুপচাপ তাকিয়ে আছে নিশার মুখটাতে। নিশা গান শুনে তৎক্ষণাৎ মুখ তুলে দেখল সাদকে, আবার চোখ নামিয়ে নিল লোকটার ঠান্ডা চাউনি থেকে। ওর ভেতরটা হঠাৎ কেমন হাঁসফাঁস করছে। তোমার দিকে বাড়াবে সবাই ভালোবাসার হাত, কারণ তোমার কাছে আছে প্রেমের প্রপাত। তোমার জন্য হাবা ছেলেও যেতে চাবে যুদ্ধে, আসলে কিন্তু মা বকলেই তোমায় ভুলবে। তোমার জন্য যুদ্ধ ঘোষণা করবে পাড়াতো ভাই। প্রেম হয়ে গেলে কিছুদিন পরে দেখবে ভাই আর নাই। কতই শুনবে তোমার জন্য, পারবে দিতেও প্রাণ। কেউ বা আবার তোমায় নিয়ে লিখবে কবিতা গান। সব আয়োজন আসলে ওই তোমার প্রেমের জন্য। তুমি ভেবে দেখো করবে কার জীবনটা ধন্য, নইলে পুড়ে যাবে সব সুখ। আজ নিশার যেন কি হলো, গানটা শুনে গোলগাল ফর্সা মুখটা ফ্যাকাশে হলো ক্রমশ। পুরোপুরি আর শুনল না আজ উৎসব ভাইয়ার গান। রিক্তর হাত ধরে চলে গেল সেখান থেকে চুপচাপ, ঠিক যেভাবে পালিয়ে যায়। যাওয়ার আগে একটি বার তাকালোও না নীল শার্ট পরিহিত লোকটার দিকে, যাকে সেও দেখে সবসময়। শুধুমাত্র সাদ যেভাবে চুপচাপ দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে আছে। সুব্রত আর বাকিরা গান শুনে বেশ বিরক্ত চোখে তাকিয়ে আছে উৎসব নামের ছেলেটার দিকে। গানটা শেষ হতেই যখন জায়গাটা ফাঁকা হলো, ওমর গিয়ে উৎসবের সামনে দাঁড়িয়ে বলল, আর কোনোদিন যেন এই গানটা গাইতে না দেখি ছোট ভাই। বিভ্রান্ত উৎসব ভীত গলায় বলল, কেন বড় ভাইয়েরা? সুব্রত জবাব দিল, দুনিয়ার সব বালিকাকে সতর্ক করার ঠেকা নিয়ে রেখেছিস নাকি রে ভাই? এখন থেকে রোজ দুটো প্রেমের গান গাইবি। পরিবেশ নষ্ট করবে না এসব সতর্কবাণী গেয়ে। বালিকারা প্রেমের পদ্ম নিয়ে না এগোলে তোমার বড় ভাইদের ভীষণ কষ্ট হবে। উৎসব ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল ঠায়। সাদ গিয়ে চুপচাপ বাইকে উঠল। হঠাৎ করে ভীষণ রকমের অস্বস্তি তাকেও জেঁকে ধরেছে। কি হয়েছে, কেন হয়েছে বুঝতে পারছে না ও। গোটা সন্ধ্যা কাঠপট্টির মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিয়েছে, ঠিক আড্ডা দেয়নি, চুপচাপ দাঁড়িয়েছিল ও। সুব্রত ভীষণ চিন্তায় পড়ে গেল বন্ধুকে নিয়ে, তবে সাহস করে তার কিছু জানতে চাইল না। রাত তখন 11টা প্রায়। সাদ ওখানেই দাঁড়িয়েছিল চুপচাপ, একেবারে চুপচাপ। বাড়ি থেকে শাহানাজ কল করলেও ধরেনি। বন্ধুরা ওর কাছে থাকতে চাইলেও ও পাঠিয়ে দিয়েছে সকলকে। আধা ঘন্টার মতো একাই দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে ছুটতে ছুটতে এলো ওমর। চেঁচিয়ে সাদকে বলল, ভাই সাদ, আবার বের করে দিছে ওই মেয়েরে ঘর থেকে।
ব্রাঞ্চ রোডে ভিড় জমছে। বুঝি না ওর বড় বোনটা কি বলদ নাকি? সাদ অবিচল ওমরের মুখের দিকে তাকিয়ে থাকে মিনিট খানেক। কথাটা বুঝতে সময় নেয়। পরপর হাতের সিগারেটটাতে শেষ টানটা দিয়ে টুকরোটা পায়ে পিষে ঘড়িতে সময় দেখে। রাত তখন 11:30 প্রায়। কাঠপট্টির ও মাথার শেষ দোকানটির শাটার নামিয়ে ধীরেন রায় নিজের বাইক চালু করে বাড়ির রাস্তা ধরে। দৃষ্টি এক ঝলক সেদিকে বুলিয়ে শান্ত গলায় ওমরকে বলে, ওর কি 18 হয়েছে রে? রিক্তর কাছে শুনেছি হয়নি, 16.5। সাদ টান হয়ে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল। ও আসলে শ্বাস নয়, নিল এক কঠিন সিদ্ধান্ত। সিদ্ধান্তটা নিতে গিয়ে সাদ তালুকদারের ঘাম ছুটে গিয়েছে, আজ গোটা সন্ধ্যার ঘাম। চরকলনির হুজুরের টাকা দিলে বিয়ে পড়িয়ে দেবে না? ওর কথায় এক নিমিষেই ওখানে দাঁড়িয়ে থাকা 3টা চোয়াল হা হয়ে ঝুলে পড়তে চায়। ওরা শুরুতে এক মুহূর্তের জন্য ভেবেছিল সাদ ফাজলামি করছে, কিন্তু সাদের চিরগম্ভীর মুখটা বুঝিয়ে দিল সাদ ফাজলামি করার ছেলে নয়। ওমর চাপা স্বরে চিল্লিয়ে বলে ওঠে, বাল্যবিবাহ করবি? পকেট থেকে মানিব্যাগ বের করে টাকার পরিমাণ দেখছে সাদ। জবাবটা দেয় শান্ত গলায়, মুসলিম বিবাহ করব। আবার বয়স হয়েছে? আমার বয়স হয়েছে, ওরও বয়স হয়েছে। চেহারা দেখে তোদের মনে হয় না 2-1টা বাচ্চা অনায়াসে পালতে পারবে ওই মেয়ে? হাবলি হলে হবে কি, হাট্টাগাট্টা আছে, মনে তো হয় সংসারী হবে। ওরা তখনও অবিশ্বাসের ঘোরে। সুব্রত বলে, আর এতদিন যে বাস্তবতার কথা বলতিস, বাস্তবতা এই, বাস্তবতা সেই। ওসব ওয়ালেটটা পকেটে ঢুকিয়ে নিজের বাইকে চেপে বসে এবারও শান্ত গলায় জবাবটা দেয় সাদ, বাস্তবতার গুষ্টি কিলাবো। আমার বউ পালা আর খাওয়ানোর গাইডস আছে, তুই কাজী আন। কাঁদতেছে নাকি রে? তা দেখিনি, কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে। এবার একটু মেজাজ উঠল সাদের। দাঁড়িয়ে আছে এই 2.5 ঘন্টা তো হবেই। এবার একটু মেজাজ উঠল সাদের। আপন মনেই বিড়বিড় করল, ডেঙ্গুর সিজন, নিশ্চয় মশায় কামড়ে তামা করে ফেলছে। যদি এমন কিছু হয় না, ওর বোন দুলাভাইকে আমি চিবিয়ে খাবো দেখিস, তাও লবণ ছাড়া। আশেপাশের বাড়ি থেকে উকি মারছিল সকলে। পাশের 2 ঘর থেকে আওয়াজ এসেছিল, যদিও এই নিশা, আমাদের ঘরে আয়। রিমার আর জামাইয়ের মাথা ঠান্ডা হলে ও ঘরে যাস। নিশা যায়নি, হাতের ব্যাগটা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখের পানি শুকিয়ে লেপ্টে আছে ফর্সা দুটো গালে। দাঁড়িয়ে ঠিকই মশার কামড় খেয়েছে। ব্রাঞ্চ রোডের 425 নাম্বার বাড়িটা এখন নিশ্চুপ। ঝগড়া কি থেমেছে? হাঁড়ি পাতিল ভাঙার শব্দ আসছে না আর। আচ্ছা, নিশা এখন কি করবে? ও বেহায়ার মতো ঘরে ঢুকে যাবে? কেউ তো ডাকতে এলো না। রাত বাড়ে, কমে ব্রাঞ্চ রোডের ভিড়। এতক্ষণ দাঁড়িয়ে তামাশা দেখতে থাকা মানুষগুলোর ঘুম পাচ্ছে, তাই চলে যাচ্ছে। নিশার ঘুম পাচ্ছে না, তার মাথা ভর্তি টেনশন। আগামীকাল নির্বাচনী পরীক্ষা শুরু। ও একটু পড়তে বসবে না? কাল বাংলা প্রথম পত্র। নিশার চোখ ঘোলাটে হয় আবার। ঘোলাটে চোখে দেখে সম্পূর্ণ রাস্তায় সে একা দাঁড়িয়ে। ভেতর থেকে কেউ তখনও এলো না। আবার শুনল কেউ কাউকে কুত্তার বাচ্চা বলে গালি দিল। আবার ঝগড়া শুরু হয়েছে ভেতরে। আপু কি মারামারি শুরু করেছে দুলাভাইয়ের সাথে? নিশা চোখ বন্ধ করে শ্বাস ফেলে। পরপর আচানক চোখ দুটো খুলে যায় বাইকের হেডলাইট চোখে পড়তেই। গুটিয়ে গিয়ে ওড়না সামলে দাঁড়ায় নেশা। আড়ষ্ট
ভঙ্গিতে পেছনে এক কদম পিছিয়ে চোখ বড় বড় করে দেখে মানুষটাকে। মানুষটা বরাবরের ন্যায় শান্ত ভাব বজায় রেখে তার দিকে এগোয়। নিশা এলোমেলো দৃষ্টি ফেলে। কেন এসেছে এ কি লজ্জা! এই মানুষটার সামনে সে এত লজ্জায় পড়তে চায়নি। এ যদি জানে নিশাকে ঘর থেকে বের করে দিয়েছে, তবে নিশার জন্য সেটা লজ্জারই বটে। সাদ গিয়ে চুপচাপ নিশার ঠিক সামনে দাঁড়িয়ে একবার উঁচু হয়ে উকি দেয় 425 নাম্বার বাড়ির ভেতরে। বাড়ির ভেতরকার ঝগড়া তখন তুঙ্গে। সাদ এইবার রাখল নিশার ভেজা ভেজা চোখ দুটোতে তার গাঢ় দুটো চোখ এবং বেশ শান্ত স্বরে বলল, আমাকে বিয়ে করবা? চলবে। এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।